ওই এক্সেপশন আপনাকে খুঁজবে না, সেটা বলছি। তো এখন এই যে প্রসঙ্গে ছিলাম, এই যে বলতেছেন যে বিচার বিভাগের কথা, হ্যাঁ, এই বিচার বিভাগের স্বাধীনতা কে না চায়? আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, ক্ষমতার বাইরে যখন থাকে তখন ব্যাপকভাবে চায় বিচার বিভাগের স্বাধীনতা। বিচার বিভাগের স্বাধীনতাটাকে যদি আপনি পরাধীন করে ফেলেন, নিয়োগকর্তা যদি সরকার হয়ে যায়, আমার এত মামলা বোঝার দরকার নাই, নিয়োগকর্তা যদি সরকার হয়ে যায়, তাহলে আপনি দেখবেন সরকার পক্ষের এই দেশের মানুষ তো বিচারক কিন্তু তার এজলাসে বসে বসে বোঝেন কি যে ক্ষমতাটা দায়িত্বভার কার উপরে সবচেয়ে বেশি, সে সবচেয়ে বেশি কেয়ারিং হবে। আর এই বিচার বিভাগ যদি স্বাধীন থাকে, বিচার বিভাগ তার মতো থাকে, সে কাউকে কেয়ার করবে না। আপনি নিয়োগকর্তা যখন সরকার হয়ে যাবে তখন তো তাকে কেয়ার করতে হবে, সোজা হিসাব। আজকে আমরা এটা শুনছি এই রায়ের বিরুদ্ধে আপিল করবে। কি বলছে রায়তে? বলছে 3 মাসের মধ্যে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় নির্মাণ করার ডাইরেকশন দিছে। ভালো জিনিস তো, এটার জন্য আমি আপিল করতেই বা যাবো কেন? আপিল করতে যাওয়ার প্রয়োজনই বা কি? আমি তর্কের খাতিরে বলছি, আমি যদি গণতন্ত্রে বিশ্বাসী হই, আমি যদি বিচার বিভাগকে মজবুত করার জন্য বিশ্বাসী হই, তাহলে তো আমার এখান থেকেও আমি উচ্চ আদালতে কেন যাব? আর যদি আমি সেটাই বিশ্বাসী নাই, তাইলে আমি যাব না। এখন আমি ব্যক্তিগতভাবে জানতে চাইবো, বুঝতে চাইবই যে এটা যদি উচ্চ আদালতে যায়, আমি আজকে এই জনতার মাঝে, আপনাদের মাধ্যমে জনতার কাছে না, পুরা দেশের কাছে তথা বিচার বিভাগের যারা প্রধান তাদের কাছে আমি দেখতে চাই যে আমার বিচার বিভাগ কিভাবে কাজ করে। এটা খুব দ্রুত অ্যাপিলেট ডিসিশন নেন এবং তারা সিদ্ধান্ত দেন। এই সিদ্ধান্ত থেকেই আমাদের যা রায় হয়ে যাবে যে আমরা কি সরকার দ্বারা বিচার বিভাগ পরিচালিত না বিচার বিভাগ দ্বারা সরকার নিয়ন্ত্রিত, সেটা আমরা খুব দ্রুত দেখতে চাই। কেননা এটা যদি আপনি দ্রুত না করেন, তাহলে হাইকোর্ট যে রায় দিছে সেই রায়ের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এটাও বলছে, সার্টিফিকেট দেওয়া বলে এটাকে, একটা সার্টিফিকেট দিছে, এটার মানে হচ্ছে আপিল অটোমেটিক হবে। আপিল যদি অটোমেটিক হয়ে যায়, মানে আপিল নিয়ে কোনো হিয়ারিং করা লাগবে না, ফাইল করলেই সেটা আপিল হয়ে গেল। তো আপিল যদি হয়ে যায়, ওখানে কিন্তু এইটা পেন্ডিং থাকলে কিন্তু ওই 3 মাসের মধ্যে আর বিচার বিভাগ আলাদা হচ্ছে না, আলাদা সচিবালয় হবে না। কেননা আমরা অলরেডি সলিসিটার অ্যাটর্নি জেনারেল অফিস থেকে আমরা বার্তা পাইছি যে তারা সরকারের সাথে আলাপ করছে এবং সরকার এই বিষয়ে দায়িত্ব পালন করবে। অর্থাৎ তারা যে বিচার বিভাগটা আলাদা করবে, সচিবালয় করবে, সেটার জন্য সরকারের একটা রোল থাকে। সেই সরকারের রোলটা যদি না পায় হাইকোর্টের রায়ের ভিত্তিতে, তাহলে কিন্তু অ্যাপেলেট ডিভিশনে ফলাফল রায় না হইলেও ওটা পেন্ডিং থাকবে। আমার কথাটা বুঝতে পারছি? অ্যাপেলেট ডিভিশন যদি রায় নাও আসে, ওই বিচার বিভাগের সচিবালয়টা কিন্তু আলাদা হবে না। সুতরাং আমি দাবি করতেছি বিচার বিভাগ এবং সরকার দুইজনের উদ্যোগ আমি দেখতে চাই। এটা অ্যাপিলেশনে যাক এবং অ্যাপিলেশনে জাজমেন্ট দিয়ে দেখ। সেই জাজমেন্ট বলে দিবে যে বিচার বিভাগ কি স্বাধীন হতে চান কিনা, বিচার বিভাগ নিজে নিয়ন্ত্রিত হইতে চান কিনা সরকার দ্বারা, নাকি বিচার বিভাগ সরকারকে কেয়ার না করে স্বাধীন সত্তা নিয়ে থাকবেন। এই জাজমেন্টটা আমরা দ্রুত আগামী 3 মাসের মধ্যে চাই। এটা কোনো কঠিন কাজ নেই, একটা পার্টিকুলার এই কেসটা করে আমরা দেখতে চাই। আমরা যে সরকারকে ব্লেম দেই, রাজনৈতিক দলকে ব্লেম দেই, নানানজনকে ব্লেম দেই। সুতরাং আমি মনে করি যেহেতু আপিলটা রাইট হয়ে গেছে, এখন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বলেন আর যাই, তাদের উচিত খুব দ্রুত মামলাটাকে এনে এটা নিষ্পত্তি করা। কারণ আমার কাছে মনে হয় একটা রাষ্ট্র এভাবে চলতে পারে না। সুতরাং বিচার বিভাগের বিষয় আমি এটুকুই এখন আপাতত রাখলাম। আর একটা প্রশ্ন আপনি কি করছেন আমি ভুলে গেছি, সেটি জুলাই সনদ নিয়ে কথা বলছিলাম, কিন্তু আমি আসি আগে এই বিষয়ে রুবেল ভাই বক্তব্য নিয়ে আসি। আমি বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে, রাজনীতি বিশ্লেষকরা যে কথাটি বলছেন যে বিএনপির বর্তমান অবস্থা তাদের অঙ্গীকারের বিপরীত। তারা বলছেন যে জুলাই গণ অভ্যুত্থানের পর সংস্কারের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল তার মধ্যে একটি বড় বিষয় ছিল বিচার বিভাগের সংস্কার। আওয়ামী লীগ সরকারের আমলে বিচার বিভাগ দলীয়করণের ভুক্তভোগী বিএনপি এবং তারা বিচার বিভাগের স্বাধীনতার পক্ষে সবচেয়ে সোচ্চার ছিল, এটি বিভিন্ন বিশ্লেষকরা বলছে। আপনি কিভাবে দেখছেন বিষয়? ধন্যবাদ। আমাদের ন্যূনতম একটা প্রত্যাশা ছিল জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর, সেটা হচ্ছে এবং 90-এর গণঅভ্যুত্থানের পর যে বাংলাদেশ একটা গণতান্ত্রিক রূপান্তর হবে, একটা গণতান্ত্রিক বাংলাদেশ হবে। আমরা যারা বামপন্থী, আমাদের লক্ষ্য হলো শোষণমুক্ত সমাজতান্ত্রিক বাংলাদেশ, তার না হোক একটা গণতান্ত্রিক বাংলাদেশ পাই। ঠিক আছে, সেই গণতান্ত্রিক বাংলাদেশটা যদি পাইতে চাই, তা 3টা জিনিস আমার নিশ্চিত মিনিমাম করা দরকার। একটা হলো যেটা 12 ফেব্রুয়ারি হলো, যে আমার ভোটার, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দেব, এইটুক নিশ্চয়তা আমার পাওয়া দরকার। এক, এবং সেটা 5 বছর পর যেন আবার ফিরে আসে আর কি সেই সিস্টেমটা। আরেকটা 2টা খুব গুরুত্বপূর্ণ বিষয়, একটি হচ্ছে গিয়ে বিচার বিভাগের স্বাধীনতা, আর একটা হলো গণমাধ্যমের স্বাধীনতা। আমি গণমাধ্যমের স্বাধীনতা বলতে 21 টিভির স্বাধীনতা বলতেছি না। রাজ্জাকি ভাই, আপনি এবং আমরা কিন্তু একটা টেলিভিশনের মালিক, আমরা ভুলে গেছি। আমাদের টাকায়, আমাদের ট্যাক্সের টাকায় ওই বাংলাদেশ টেলিভিশন চলে, বিটিভি চলে, হ্যাঁ, ওটার মালিক আমরা জনগণ। ঠিক আছে, ওই বিটিভির অবস্থাটা কি আর কি, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল, কারণ তখন হচ্ছে এত চ্যানেল ছিল না।
আমরা যখন একদম সেই ইন্টারমিডিয়েট পড়ি 90-এর গণঅভ্যুত্থানের পরের যে অবস্থা আর কি, সেই সময় খুব ছিল যে বিটিভি ছিল আগে সাহেবের বাক্স, হ্যাঁ, বিবি গোলামের বাক্স, এখন একটা বিবির বাক্স হয়ে গেছে আর কি, 91 সালের পর আমরা বলতাম আর কি সাহেব ওই, বিবি গোলাম ছিল। হ্যাঁ, সাহেব সাহেব বিবি বিবি গোলামের গোলামের গোলাম বাক্স। মানে আমরা ওই যারা যারা গিয়ে বলে তাদের মতো করে ওরা গোলাম। গোলাম আর কি। তো আমার বাংলাদেশ টেলিভিশন জনগণের টাকায় যে চলা, সেটা হচ্ছে গিয়ে সেটাও একটা স্বাধীনতার দাবি ছিল কিন্তু 90-এর গণঅভ্যুত্থানের সময় আর কি। কারণ আমরা এরশাদকে দেখতে দেখতে ত্যক্ত এবং বিরক্ত ছিলাম, প্রতিদিন আমাদের জোর করে, কিন্তু অন্য কোনো টিভি দেখা যেত না, ওই রাত 8টার সময় বসলেই আমরা এরশাদের বক্তৃতা শুনতে হইতো। তো সেই সাহেব বিবি গোলামের বাক্স থেকে বেড়ে আসার চেষ্টা আমরা করতাম। এটা এখনো আছে, বিটিভিটা এখনো আছে, সেখানে বিশাল রাজস্ব ব্যয় হচ্ছে। তো সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিচার বিভাগের স্বাধীনতা যদি আপনি নিশ্চিত না করেন, না করার যদি কোনো উদ্যোগ গ্রহণ করেন, তাহলে নিশ্চিত আপনি গণতন্ত্রের বিপক্ষে, নিশ্চিত আবার আপনি নতুন করে স্বৈরতন্ত্রের পক্ষে হাঁটা শুরু করে দিয়েছেন। এটা একদম মানে ক্লিনিক্যাল ফিচার থাকে না, হ্যাঁ, আপনার জ্বর হইলে কেমনে বুঝবো জ্বর হয়েছে, আপনার করোনা হইলে যেমন বোঝা যায় যে করোনা হয়েছে, হ্যাঁ, আপনার জল বসন্ত হইলে যেন বোঝা যায় আপনার জল বসন্ত হয়েছে, তেমনি করে যখন সরকার বিচার বিভাগের স্বাধীনতার উপর হস্তক্ষেপ চালানো শুরু করবে, তখন বুঝতে হবে যে স্বৈরতন্ত্রের যে অসুখ, স্বৈরতন্ত্রের যে প্রবণতা, সেই প্রবণতায় তাকে একেবারে আবিষ্ট করে ফেলছে। এখন তো মাত্র, এখন ধরেন বড় বড় দুর্নীতি শুরু হয়নি আর কি, ঠিক আছে, মাত্র সরকারের বয়স ছিল 40-45 দিন, এখনো দুর্নীতির অ্যাকাউন্ট খোলে নাই সরকার, ঠিক আছে, এখনো হচ্ছে আপনার বিরোধী দল তেমন কোনো জোরদার আন্দোলন শুরুই করে নাই, হরতাল টরতাল এরকম কিছু শুরুই করতে পারে না বিরোধী দল, সংসদের বিরোধী দল বলেন, আমাদের মতো বাইরের বিরোধী দল বলেন, আমরা কেউ এরকম জোরদার আন্দোলন শুরুই করি নাই। এখনই যদি তারা হচ্ছে গিয়ে ভয়ে আতঙ্কে হচ্ছে ক্রমশ সংকুচিত করে, এবং সেই যে 133টি অধ্যাদেশের বিষয়ে আলাপ হলো, সেই অধ্যাদেশগুলোর মধ্যে যে 4টিকে তারা একদম চোখ বন্ধ করে ফেলছিলেন, হ্যাঁ, তার মধ্যে সেই সুপ্রিম কোর্টের বিষয়টা ছিল, অধস্তন আদালতগুলোকে নিয়ন্ত্রণ করবে, এরকম যে বিষয়গুলো ছিল, তো অ্যাবসলিউট গণতান্ত্রিক বিষয়। আমি ওই এন্ট্রিম গভর্নমেন্ট, ওই অনির্বাচিত গভর্নমেন্টের অনেক কাজের প্রচন্ড ঘোর বিরোধী, হ্যাঁ, অনেক কিছু আমি ঘোর বিরোধী আর কি। বাংলাদেশকে রীতিমতো বেঁচে দিচ্ছে, গোলামির একটা বাণিজ্য চুক্তি করছে ইন্টারিম গভর্নমেন্ট, কিন্তু তারপরও সেই ওই গভর্নমেন্ট যে প্রতি 4 দিনে একটা করে অধ্যাদেশ পাশ করছে, সেই গভর্নমেন্টও কিন্তু এই জায়গাটা একটা গণতন্ত্রের পথে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ দিছিল, সেই পদক্ষেপটা রিসিভ করা দরকার ছিল বিএনপি, সেটা রিসিভ না করে উল্টাই দিয়ে করছেন। এখন যদি এটা আবার শেখ হাসিনা স্টাইলে করেন, যেমন যে দেন কোটার বিষয়টা নিয়ে, ওটা তো আমরা কোটা আবার ফিরে নিয়ে আসি নাই, আমি নিষিদ্ধ করছি, আদালত আবার এই কোটাটা জারি করছে, ওই খেলা যদি খেলেন, আদালতের উপরে চাপাই দেওয়ার চেষ্টা করেন, আইনের উপর চাপাই দেন, আমি তো তত্ত্বাবধায়ক সরকার বাতিল করি নাই, তত্ত্বাবধায়ক সরকার আদালত বাতিল করছে আর কি। তো ওইরকম হচ্ছে যে আদালতকে যদি ব্যবহার করার চেষ্টা করেন শেখ হাসিনা স্টাইলে, তাহলে তো হচ্ছে বাংলাদেশের মানুষ আবার সেই স্টাইলেই জবাব দেবে যে স্টাইলে শেখ হাসিনাকে জবাব দিয়েছিল। তো আমরা চাই না, আমরা চাই যে জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার 5 বছর থাকুক, এটা দেশটাকে পাকিস্তান যেন নয়। পাকিস্তানে তো আজ পর্যন্ত কোনো সরকার তার মেয়াদ পূরণ করতে পারে না, কিন্তু বাংলাদেশে বহু সরকার তার মেয়াদ পূরণ করতে পারছে আর কি। তো ওরকম মেয়াদ পূরণ করবার মানে চাই, প্রত্যাশা করি মেয়াদ, কিন্তু সেটা করতে হলে আপনার ন্যূনতম যে গণতন্ত্রের ব্যাপারগুলো আছে, খুব বেসিক যে বিষয়টা আছে, সেটা বিচার বিভাগের স্বাধীনতা আপনাকে নিশ্চিত করতে হবে। আর আপনি বিচার বিভাগ স্বাধীন না করেন, তাহলে আপনি তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যতই ভালো থাকুন ব্যক্তিগতভাবে, আপনি যতই দেশকে ভালোবাসেন, যতই আপনি সুন্দর সুন্দর কথা বলুন, সুন্দর সুন্দর স্বপ্ন দেখুন, সুন্দর সুন্দর পরিকল্পনা গ্রহণ করুন, আপনার কোনো পরিকল্পনা আপনার নিজের দল বাস্তবায়ন করতে দেবে না, আপনার দলীয় কর্মীরা বাস্তবায়ন করতে দেবে না, যদি আপনি বিচার বিভাগকে স্বাধীন করতে না পারেন। জি, আমি আবারও রাজ্জাকি ভাইয়ের কাছে আসছি। বিরোধী দলের আপত্তির মুখে জাতীয় মানবাধিকার কমিশন রোহিতকরণ ও পুনঃপ্রচলন বিল 2026 জাতীয় সংসদে পাশ হয়েছে। বিলটি পাশের ফলে অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশ বাতিল হয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় প্রণীত 2009 সালের জাতীয় মানবাধিকার আইন পুনঃপ্রচলন হবে। বিলটি উত্থাপনে আপত্তি তুলে ক্ষোভ প্রকাশ করেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, আজকে যারা সরাসরি সরকারি বেঞ্চে রয়েছেন, তারা 24শে জুলাইয়ের আগে হলে এই বিল পাশের বিরোধিতা করতেন। এই অধ্যাদেশকে ল্যাপস করার মধ্য দিয়ে মানবাধিকার কমিশনকে রাজনৈতিক দমনপীড়নের অস্ত্র হিসেবে ব্যবহার করা হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। মানবাধিকার কমিশনের বিষয়টি আছে। আরেকটি বিষয়, জুলাই সনদ নিয়ে আপনার বক্তব্য জানতে চাচ্ছিলাম আজকে। জুলাই সনদ তো আমি বললাম, জামায়াত সহ 11 দল তাদের দীর্ঘমেয়াদী আন্দোলনে যাচ্ছে, সেরকম একটি আমরা রূপরেখা দেখেছি। সেটা তারা রূপরেখা, তারা আন্দোলনে যাবে, যেতে পারে, যাওয়াটা যৌক্তিক না অযৌক্তিক সেই বিবেচনাও তাদের। কিন্তু আমি সাদামাটার চোখে যেটা দেখি, তাতে হলেই আপনি যখন একটা সংসদের ভিতরে আমাদের যে দীর্ঘ, আমি যদি এরশাদের পর থেকে, যে ভাই বললো যে এরশাদের পর থেকে তারা সক্রিয় আন্দোলন সবাই করেন, বিশেষ করে এরশাদের টাইম থেকে, আমাদের যাদের বয়স এটা এরশাদের টাইম থেকে, সেই টাইম থেকেও যদি আপনি ধরেন 1991 সাল থেকে, 91 সাল থেকে কিন্তু কম না বছরগুলো, ওদিকে 9 বছর, এদিকে 26 আর 9 কত 33, 26 আর 9 35 বছর। আপনি যদি 35 বছরের রাজনীতি দেখেন, তাহলে আপনি কি দেখতে পান সেখানে? এই 35 বছরের রাজনীতির ভিতরে কিন্তু এই যে আপনি মানবতা বিরোধী বিষয় বললেন, কিংবা কি যেন কথাটা বললেন, খেয়ে হারাই ফেললাম,
সাবজেক্টটা ছিল মানবাধিকার কমিশন বিলটি। হ্যাঁ, আচ্ছা, মানবাধিকার কমিশন বিল। তারপর এবং এই যে দেখেন একটা, আপনি কি খেয়াল করছেন যে জুলাই আন্দোলনকারীদের সুরক্ষা আইনটা করছে, সেটা দেখছেন? জি। সেখানে কিন্তু ওই অধ্যাদেশের 5 নম্বর ইয়েতে, ভাই বোধহয় দেখছেন এটা না, 5 নম্বর ইয়েতে বলা আছে জুলাই অভ্যুত্থানের যারা ছিল তাদের বিরুদ্ধে যে ফৌজদারি এবং দেওয়ানি যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলো কিন্তু সব প্রত্যাহার করা হবে। ঠিক আছে। জি। পাশাপাশি 5 নম্বর অনুচ্ছেদে কিন্তু বলা হয়েছে যদি কারো বিরুদ্ধে সরাসরি কোনো হত্যার অভিযোগ থাকে, সে যদি কোনো দাপ্তরিক হন, কোনো প্রশাসনিক বাহিনীর হন, সরকারি কোনো বাহিনীরও হন, সেক্ষেত্রে তারা মামলা যদি হয়ে যায় করতে পারবে, তদন্ত করতে পারবে এবং মানবাধিকার কমিশনের অনুমতি সাপেক্ষে। এবং আমার কাছে মনে হয় এই জন্য মানবাধিকার কমিশনটাকে ওইভাবে রাখা হয়েছে। তাতে কিন্তু আলটিমেটলি আপনার সুরক্ষাটা হয় নাই, কারণ সুরক্ষা আইন দিয়ে কখনো করা যায় না। বঙ্গবন্ধু হত্যার পরেও কিন্তু ইন্ডেমনিটি করা হয়েছিল, এবং আপনার মনে আছে, ভাইয়ের মনে আছে, 71 সালের পরেও কিন্তু একটা ইন্ডেমনিটি করা হয়েছিল মুক্তিযোদ্ধাদের বিষয় নিয়ে। কোনো ইন্ডেমনিটি থাকে না, কারণ ইন্ডেমনিটি হলো কি, আমি না মানলে আপনি কি করবেন, না মানলে আপনি কি করবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ইন্ডেমনিটির কথাটার মানে হচ্ছে এই যে একটা অঘটন ঘটছে, সেটার বিরুদ্ধে যদি অ্যাকশন নেওয়া না হয়, আপনি জিনিসটা বুঝছেন, আপনি অ্যাকশন নেবেন, আপনি এটাকে বৈধতা দিবেন। কোন অর্থে বলছি আমি, এই যে বৈধতাটা দিবেন, সেই বৈধতাটার জন্য হইল জুলাই সনদ। আরেকটু খুইলে যদি আমি আপনাকে বলি, জুলাই অভ্যুত্থানে যারা কাজ করছে তারা অপরাধী, ঠিক আছে। আমি এই আইন বলে ইন্ডেমনিটি দিতে গেলে বলে এটা তারা অপরাধী, কেননা রাষ্ট্রপক্ষ যারা ক্ষমতায় তারা কিন্তু সুরক্ষা আইনটা দিচ্ছে। এখন তারা যদি দাবি করে যে জুলাই আন্দোলনে তারা ছিল, তারা বলতেছে না যে আমরা আন্দোলনে ছিলাম, সেদিন তো বলা হয়েছে। আমরা এই ভিডিও দেখছি যে পার্লামেন্টের একজন মেম্বার, নাম আমি ইচ্ছা করে বলি না, একটা তার বয়ান আছে এই সংবিধান ছুঁড়ে ফেলতে হবে, বেগম খালেদা জিয়া একটা বলছেন, সেটা তো আছেই। ইন এডিশন একজন পার্লামেন্টের মেম্বার বর্তমানে, যিনি কয়েকদিন আগে বলছিলেন যে এই সংবিধান দেখলে আপনাদের গাত্র দেওয়া হয় কিনা, উনিও বলছিলেন যে এই সংবিধান মানুষের সংবিধান না, এই সংবিধান রাখা হবে না। তারাই আবার বলতেছে যে জুলাই আন্দোলনে তারা ছিল, জুলাই আন্দোলনে যারা ছিল তাদেরকে শ্রদ্ধা করে। তাহলে জুলাই সুরক্ষার যে আইনটা, বিধানটা, সেটা তো সবার জন্যই তো করা দরকার, শুধুমাত্র ওই ছাত্রদেরকে দিচ্ছি কেন আমি? তাহলে কি আমি জুলাইতে ছিলাম না? যারা আইনটারে পাশ করতেছে তারা কি ছিল না? তাহলে তারা আবার ওই যে হত্যার বিষয়টা, হত্যায় যদি কেউ সক্রিয় থাকে তারটা, তাহলে সেটা আসতেছে কেন? তাহলে কি জুলাইতে তারা খালি এই ছাত্ররা ছিল, তারা ছিল না? এটা যেমন একদিক। দ্বিতীয় দিক হচ্ছে তাহলে তাদের রক্ষা নাই, এই জুলাই আন্দোলন যারা আছে, এটা পাশ করলে আপনার রক্ষা নাই, যে কোনো সময় রিওপেন হতে পারে। যেমনিভাবে বঙ্গবন্ধুর হত্যাকারীরা যে ইন্ডেমনিটি করছে সেটা রিওপেন হয়েছিল, তারপরে অন্যান্য ইন্ডেমনিটি সবই রিওপেন হয়, এটা রিওপেন হতে পারে। আবার সংবিধানের দোহাই দিয়ে সংবিধানের যে অবমাননা করা হচ্ছে এখন রেগুলার, আপনি কি দেখেন যে সংবিধানের অবমাননাটা কেমন হয়? আমি ভাই কারো পক্ষে বিপক্ষে না, আমি সংবিধানের ভিতরে যেটা আছে সেটা আপনাকে মানতে হবে। একজন ইউএনের কি অবস্থা হয়েছে আপনারা জানেন, যে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক পাঠ করছিল, সে তো ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য কনস্টিটিউশন বলছিল, তাতে তার এই ইমিডিয়েট বদলি কেন হইলো? আবার 4-এর ক মোতাবেক বঙ্গবন্ধুর ছবি ঝুলতেছে না উপরে, তাহলে ভাই আপনার তো সংবিধান ভায়োলেট হচ্ছে। এখন বলা হচ্ছে যে না, আমরা তো সংশোধন করে এটা ঠিক করব। যতক্ষণ ঠিক না করেন ততক্ষণ তো অপরাধ হয়, নাকি হয় না? যতক্ষণ ঠিক না করেন ততক্ষণ অপরাধ হয়, এটা ক্রিমিনাল অফেন্স। এইটা ক্রিমিনাল অফেন্সের কিন্তু কোনো তামাদি নাই। কেন নাই? বঙ্গবন্ধুর ইন্ডেমনিটি দেখেন, তামাদি নাই। ওই যে মানবতা বিরোধী অপরাধে, জামাতের বিরুদ্ধে তামাদি নাই, এগুলোর তামাদি নাই। সুতরাং বিচার আপনাদের হবে, যে কেউ করতে পারে। এই দুই পক্ষই কিন্তু রিস্কে থাকবেন সংবিধান নিয়ে নাড়াচাড়া করে। এটার থেকে যদি আপনি মুক্তি পেতে চান, সেইটা আমি বলছি, দুই পক্ষের মুক্তি হইল আপনার জুলাই সনদের বাস্তবায়ন। জুলাই সনদের বাস্তবায়ন আপনাকে দিবে এই অভ্যুত্থান যেটা হয়েছে সেটার স্বীকৃতি এসে যাবে, এবং সেটার ভিতরে ঢুকে আপনার সংবিধানটাকে সংশোধন করবেন আপনাদের মতো করে। নাম্বার 1। নাম্বার 2, আপনি যদি শুধুমাত্র আমাকে এই জুলাই আমাকে দায়ের মুক্তি দেন, তার মানে কি? তার মানে হচ্ছে অপরাধটা আমি করছি। আপনি দায় মুক্তি দিচ্ছেন মানে কি? এখন বিচার হবে না, যে কোনো সময় হতে পারে। আপনি আমাকে দায় মুক্তি দিবেন কেন? ইট ইজ অ্যাকসেপ্টেড বাই অল, সবাই অ্যাকসেপ্ট করছে, নাকি? দেশ কি করে নাই ভাই? দল মত নির্বিশেষে সবাই আপনি অ্যাকসেপ্ট করছেন, করে গণভবনে গিয়ে সিদ্ধান্ত নিছেন। আর সেইটার কারণে আপনি 2029-এর বদলে 2026-এ নির্বাচন পেয়েছেন সংবিধান বহির্ভূতভাবে। কারণ সংবিধান বহির্ভূতভাবে নির্বাচন কেন? আপনার 8ই আগস্ট 2024-এর যে ওত নিল সরকার, তার থেকে 90 দিনের মধ্যে নির্বাচন হইতে হইলে 7ই নভেম্বর 2024-এর মধ্যে নির্বাচন হওয়ার কথা। তারপরে যেহেতু করতে পারেন নাই, আপনি সংবিধানের বাইরে আছেন। এই সংবিধানের বাইরে থাকলে আপনাকে বৈধতা দিল কে? এই জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশ এবং এই জুলাই সনদ আইন। আপনি যদি সেটাকে না মানেন, ইউ উইল বি ইন ট্রাবল, এবং এই ছেলেপেলেরাও থাকবে ট্রাবলে। আমি জানি না এটা কোথায় গিয়ে ঠেকবে। এই কারণে বলছি, ভাই একটা কথা বললো যে নেপালে যে এখন যে সরকার হয়েছে, যে কি বিদ্রোহী গ্রুপ,
উনি টপে প্রধান। বাট নেপালের আরেকটা ইতিহাস আছে তো, নেপালের তো এই আন্দোলন রাজতন্ত্র 2008-এ ডেমলিশ হয়েছে। 2008 থেকে 2025 পর্যন্ত 17টা বছরে 14তম সরকার ওত নিল। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট। অ্যাভারেজ 2 বছর কেউ ছিল না, অ্যাভারেজ 1.5 বছর হয় না। হ্যাঁ, 14 সাথে 21, 1.5 বছর 2 বছর হয়। আমি তো তাই দেখতেছি, জুনে 2024-এর 25-এর 7ই জানুয়ারি যে নির্বাচন হইলো, নির্বাচন হওয়ার পর তো একটা সরকার ছিল তো, সেই তো জুলাইতে সরে গেল। তাহলে সরকার নাম্বার 1 চলে গেল, সরকার নাম্বার 2 ইউনূস সরকার আসলো, চলে গেল, সরকার নাম্বার 3 চলমান। আপনি নেপালের দিকে যদি তাকান, আপনি তো এই পুরা যে অভ্যুত্থানের আগুন বলেন, দেশের রাজনৈতিক সিচুয়েশন সংক্রান্ত যত আগুন বলেন, সব কিন্তু আগুন ভিতরে রয়ে গেছে। আপনি উপরে শুধু দেখতেছেন তুষ হয়তো নিভে আছে। আপনি তো একটারও ফয়সালা করতে পারেননি। কোনটার ফয়সালা করছেন? কোন সংস্কারের ফয়সালা হয় নাই। জুলাই সনদ বাস্তবায়ন করতেছেন না, সবই ইনকমপ্লিট। ওইদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ করতেছেন, যে আওয়ামী লীগ নিষিদ্ধ ইউনুস করে গেলে ডায়াবেটিস তার থাকতো, কিন্তু সেটা আপনি অফিসিয়ালি করলেন। এইভাবে আপনি আগুন, জ্বলন্ত আগুন রেখে তার উপরে যদি তুষ দিয়ে রাখেন, কেউ না বোঝে, এটা তো এই নেপালের যদি 2008 থেকে 25 পর্যন্ত মিলান, সেটাই কি হতে পারে, আর এটার কনসিকুয়েন্স বাংলাদেশে কি হতে পারে, এগুলো আপনাকে মাথায় নিতে হবে। আমরা সেটা বুঝতে পারতেছি না, কারণ মানুষ সবচেয়ে বেশি তার জীবনের মায়া করে। তো আপনি এই শেখ হাসিনা যেটা করছিল, ওই দিন যদি 5ই আগস্ট শেখ হাসিনা না চলে যেত, হয়তো আরো 2000 লোক মারা যেত, কিন্তু তারপরও তাকে সরতে হইতো। কারণ মানুষ এমন একটা জায়গায় চলে গেছে, 2000 ডেড বডি বলে আমার ধারণা বলছি, ডেড বডির উপর দিয়ে ওয়াল টপকে যাইতো, এবং সেটা নিশ্চিত হয়েই এই পলিসি নিছে। সুতরাং আমি বলছি না কালকেই আন্দোলন হবে, কিন্তু আপনি হোয়াই ইউ নট পে অ্যাটেনশন টু দ্য ডিমান্ড অফ দ্য পিপল? আপনার লোকসানটা কোথায়? আপনি জুলাই সনদ বাস্তবায়ন করলে আপনার লোকসান কোথায়? আপনার সমস্যাটা কোথায়? দেশের ক্ষতি হবে না, জনগণের ক্ষতি হবে না, বিদেশের সাথে আমার সম্পর্ক নষ্ট হবে না, আন্তর্জাতিক বাণিজ্য নষ্ট হবে না, অর্থনৈতিক ঘাটতি হবে না। সবই তো আমার ইন্টারনাল, এর সাথে এক্সটার্নাল সম্পর্ক কি? নাকি আপনি এইটাও বুঝতেছেন না কারা আপনাদেরকে পরিচালিত করে? আপনার কি কিং কর্তব্য বিমূর? এত ইনডিসিশন কেন? এই সোজা জিনিসগুলো আপনি কেন বুঝবেন না? আপনি ছাত্রদের সেফটি চান, নিজের সেফটি চান, সংবিধানের মাথায় রাখতে চান, সব ঠিক আছে, এক সনদ বাস্তবায়ন করলে সব সলভ হয়ে যায়। আপনি করছেন না কেন? তাহলে কোথায় সমস্যাটা? কোথায়? প্রশ্ন রাখলাম জাতির কাছে।